আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আমি ইশতিয়াক হোসেন আজকে হাজির হয়েছি আমাদের মৌলের পদার্থবিদ ধর্ম ও রাসায়নিক বন্ধনের দ্বিতীয়তম ক্লাস দিয়ে। এই ক্লাসে আমরা আলোচনা করব এস ব্লক, পি ব্লক সমূহ পরিচিতি, ভৌত ও রাসায়নিক ধর্ম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পদসরণের ইতিহাস। আজকে আমরা আলোচনা করব পদসরণের সবচেয়ে বেশি কমন ব্লকগুলা, মানে কি এস ব্লক এবং পি ব্লক। সো এগুলো হচ্ছে কেমিক্যাল প্রপার্টিসগুলো নিয়ে আলোচনা করব এবং এগুলোর যে ভৌত ধর্মগুলো আছে, রাসায়নিক ধর্মগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। সো ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হবে, সবাই খাতা কলম নিয়ে বসে যাও এবং ক্লাসটাতে একটু খেয়াল রাখবা যে আজকে থিওরিটিক্যাল পড়া একটু বেশি থাকবে। সো থিওরিটিক্যাল পড়াগুলো কিন্তু তোমাদের অ্যাডমিশন এবং এইচএসসি যে কোনো জায়গায় তুমি যেই ব্যাচ হও না কেন, তুমি এইচএসসি যে ব্যাচ হও না কেন, তোমার এই পড়াগুলো কাজে লাগবে। আর আজকের ক্লাস থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আসবে। তো সেই এমসিকিউগুলো একটু ভালোভাবে নোট ডাউন করে নিবা এবং তোমার এটা কাজে দিবে। সো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম পড়াটা হচ্ছে এস ব্লক মৌল। আচ্ছা, এস ব্লক মৌল জিনিসটা কি আমরা তোমাদেরকে গত ক্লাসে হালকা করে একটু বলেছিলাম যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যতগুলো মৌল আছে সবগুলো মৌলকে এস ব্লক মৌল বলে। এই যে দেখো গ্রুপ 1 কোনটা, আমি দেখতে পাচ্ছি এখানে গ্রুপ 1 হচ্ছে যে এই যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো সবগুলো গ্রুপ 1, রাইট? আর গ্রুপ 2 কোনটা? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এগুলো সবগুলো হচ্ছে গ্রুপ 2। তো আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি, যেমন গ্রুপ 1 এর ছন্দটা হচ্ছে হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। সো হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, কি বললাম? হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। সো এভাবে মনে রাখতে পারো, কিভাবে মনে রাখতে পারো? হাই লি না কে, হাই রিনাকে রুবি ছেঁচে ফেলেছে। সো এখানে হাইড্রোজেন আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে, ফ্রান্সিয়াম আছে। ঠিক সেম ভাবে গ্রুপ 2 তে দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এটা মনে রাখতে পারি কিভাবে? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাড়িতে রাখো। তোমরা আগে পড়ছো, ছন্দগুলো তোমাদের জানা আছে। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাড়িতে রাখো। এবং তোমরা এই জিনিসটা জানো কিনা জানি না যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ছাড়া আরও একটি মৌল আছে, আরেকটি গ্রুপের আরও একটি মৌল আছে, যেই মৌলটি হচ্ছে এস ব্লক মৌল। সেই মৌলটির নাম কি? চিন্তা করে দেখো তো, পজ করে একবার চিন্তা করে দেখো সেই মৌলটির নাম কি। নিশ্চয়ই তোমরা বলতেছো সেই মৌলটির নাম হচ্ছে হিলিয়াম। তাহলে হিলিয়ামও হচ্ছে এস ব্লক মৌল এবং গ্রুপ 1 এবং গ্রুপ 2 তে যতগুলো মৌল আছে সবগুলো হচ্ছে এস ব্লক মৌল। তাহলে এস ব্লক মৌলের মধ্যে কয়টা আমরা দেখি তো, কাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এবং ওদিক দিয়ে হচ্ছে আরেকটা হিলিয়াম, সেটা হচ্ছে 14। তাহলে আমরা বলতে পারি টোটাল এস ব্লক মৌল কয়টা? টোটাল এস ব্লক মৌল হচ্ছে ভাইয়া 14টা। কয়টা? 14টা। এই যে নাম্বারটা একটু মুখস্থ করবা, আমি এটা গত ক্লাসে অবশ্য তোমাদেরকে পড়াইছিলাম। আচ্ছা, সো এস ব্লক মৌলের অনেকগুলো পড়া আছে, তার মধ্যে এস ব্লক মৌল কাকে বলে সে জিনিসটা একবার দেখে নাও। এস ব্লক মৌল আসলে আমরা কিভাবে বুঝবো যে একটা মৌল এস ব্লক মৌল, সেটা বোঝার উপায়টা হচ্ছে তার সর্বশেষ ইলেকট্রনটা এস ব্লকে প্রবেশ করেছে কিনা। তো এখানে কি বলছে দেখো, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের পর মৌলের সর্বশেষ ইলেকট্রনটি এস ব্লকে প্রবেশ করবে অথবা এস উপশক্তি স্তরে প্রবেশ করবে, তখন সেটাকে আমরা এস ব্লক মৌল বলবো। সো এস ব্লক মৌল এখানে কয়টা বলছে? 14টা বলছে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, পটাশিয়াম, পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা, অনেকে বলতে পারে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন কোথায়, 4s1 নাকি 3d হবে? অবশ্যই 4s। সো পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে? 4s। 4s মানে হচ্ছে এস ব্লকে প্রবেশ করছে, এই জন্য পটাশিয়াম হচ্ছে এস ব্লক মৌল। যেমন আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিই, যেমন ফর এক্সাম্পল আমি ক্যালসিয়াম দিলাম। ক্যালসিয়ামের হচ্ছে 20, ক্যালসিয়ামে হচ্ছে তুমি ইলেকট্রন বিন্যাস করলে আর্গন হচ্ছে 18, নিষ্ক্রিয়টা তুমি লিখে দাও আর্গন 18, এরপরে 4s2। অনেকে বলতে পারে স্যার 4s কেন আসছে, 3d আসতে পারতো। 3d কেন আসে নাই? কারণটা হচ্ছে n+l এর মান, n+l এর মান যেখানে কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। এটা আমরা গুণগত রসায়নে পড়ছিলাম যে n+l এর মান যেখানে কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেমন তোমরা স্ক্যান্ডিয়াম নিয়ে পড়ছিলে কিনা জানি না, স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাস করলে কি আসে? আর্গন হচ্ছে 18, 4s2 এবং 3d1। এখন তুমি যদি কনফিউশনে পড়ো যে এখানে ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে, 4s এ প্রবেশ করছে নাকি 3d তে প্রবেশ করছে, তুমি যদি নিজেকে কোশ্চেন করো তাহলে তুমি এই উত্তরটা তোমাকে দেওয়া লাগবে যে n+l এর মান যেখানে কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 4s আরটা হচ্ছে 3d। 4s এর মধ্যে 4s এর শক্তির মান কত? n এর মান হচ্ছে 4, s এর মান হচ্ছে 0, সো উত্তর হচ্ছে 4।
আর 3D তে n প্লাস l এর মান কত 3 আর d এর মান কত 2, সো 3 প্লাস 2 ইকুয়াল টু কত 5। তাহলে 4s এর মান হচ্ছে কম, তাহলে যেখানে n প্লাস l এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে 4s এবং 3D এর মধ্যে 4s এ n প্লাস l এর মান কম, সো 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করছে আর সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করছে কোথায় d তে। তাহলে আমরা স্ক্যান্ডিয়ামকে কখনো s ব্লক মৌল বলতে পারবো না, কারণ সর্বশেষ ইলেকট্রনটা d ব্লকে প্রবেশ করছে, তাহলে এটা ডি ব্লক মৌল হবে, এটা কখনো এস ব্লক মৌল হবে না। সো তোমরা ততক্ষণে ভিডিওটা পজ করে তোমাদেরকে আরেকটা করতে দিচ্ছি, এটা করবা, করে আমাকে দেখাবা, কমেন্ট সেকশনে দেখাবা যে এটা এস ব্লক মৌল কিনা। যেমন আমি বললাম ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। এগুলো তোমরা গুণগত রসায়ন ইলেকট্রোবিন্যাস করছো, সো তুমি বলো ক্রোমিয়াম হচ্ছে কোন ব্লক মৌল, ক্রোমিয়াম কি এস ব্লক মৌল বলা যাবে? নিজেকে প্রশ্ন করো। আচ্ছা, এবারে ম্যাগনেসিয়ামকে কি এস ব্লক বলা যাবে? হ্যাঁ, ম্যাগনেসিয়াম এস ব্লক বলা যাবে। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। ম্যাগনেসিয়ামের ইলেকট্রোবিন্যাস যদি স্টার্ট করি, কিভাবে স্টার্ট করব দেখো তো, এই যে খুব ইজি ভাবে স্টার্ট করতেছি, 1s2 2s2 2p6 3s2। তাহলে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে? এস ব্লকে প্রবেশ করছে। সর্বশেষ ইলেকট্রনটা যদি এস ব্লকে প্রবেশ করে তাহলে সেটা এস ব্লক মৌল। একদম ইজি না? এস ব্লক মৌল আমরা ইজিলি বের করতে পারি, কোনো ব্যাপার না। হ্যাঁ, আচ্ছা, এস ব্লক মৌলের সংখ্যা কয়টি? এস ব্লকের মৌলের সংখ্যা হচ্ছে 14টি। এটা একটু মুখস্থ করবা, এটা এমসিকিউতে আসে। আচ্ছা, এখন আসি ক্ষার ধাতু কারা কারা আছে। একটু আগে বলছিলাম ক্ষার ধাতু সম্পর্কে আলোচনা করছিলাম। হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। হাই লিনাকে, এখানে একটা পটাশিয়াম মিসিং, সো পটাশিয়ামটা লিখে দিই। হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, হাই লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। সো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ক্ষার ধাতু। হ্যাঁ, আচ্ছা, এগুলোকে ক্ষার ধাতু কেন বলে? কারণ এগুলো পানির সাথে যোগ করে ক্ষার উৎপন্ন করে। ঠিক আছে, সবগুলো হচ্ছে ক্ষার উৎপন্ন করে। যেমন তুমি লিথিয়ামের সাথে তুমি পানির সাথে বিক্রিয়া করো, দেখবে যে ওখানে ক্ষার উৎপন্ন করবে। হ্যাঁ, সো তুমি সোডিয়ামের সাথে তুমি পানির সাথে বিক্রিয়া করো, ওখানে দেখবে ক্ষার উৎপন্ন করবে। সো সবগুলো হচ্ছে ক্ষার উৎপন্ন করে, ক্ষারের যৌগ উৎপন্ন করে, বুঝছো? সো এই জন্য এগুলো হচ্ছে যে ক্ষার ধাতু বলে আর কি। সিজিয়াম হাইড্রোক্সাইড, যেমন এগুলোর হাইড্রোক্সাইড গুলো তুমি যদি বের করো, যেমন এটা হাইড্রোক্সাইড বের করো, লিথিয়ামের হাইড্রোক্সাইড LiOH, সোডিয়ামের হাইড্রোক্সাইড বের করলে NaOH। হ্যাঁ, ঠিক আছে, রুবিডিয়ামের হাইড্রোক্সাইড বের করলে RbOH। ঠিক আছে, সিজিএমেরটা বের করলে CSOH, আর ফ্রান্সিয়ামেরটা বের করলে FrOH। সো এগুলা ক্ষার না সবগুলা? অর্থাৎ এদের যে হাইড্রোক্সাইড গুলা সবগুলা ক্ষার ধাতু, মানে ক্ষার যৌগ উৎপন্ন করে। এগুলো সবগুলো ক্ষারের যৌগ। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার না? সো এই ক্ষারটা কিভাবে আসছে? সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোজেন, যেমন হাইড্রোজেন তোমার হচ্ছে যে ওই যে সাথে বিক্রিয়া করে পানি। সো বেসিক্যালি এগুলো সবগুলো হচ্ছে, পানি তো অবশ্য উভধর্মী, পানিরটা আসলে বলে লাভ নেই। হাইড্রোজেন একটা কথা বলে লাভ নেই, হাইড্রোজেন অনেক সময় উভধর্মী হিসেবে কাজ করে। সো হাইড্রোজেনটা বাদ দিলে বাকিগুলো আমি দেখলাম সবগুলো হচ্ছে ক্ষার উৎপন্ন করতেছে, রাইট? সোডিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম হাইড্রোক্সাইড, সিজিয়াম হাইড্রোক্সাইড, ফ্রান্সিয়াম হাইড্রোক্সাইড, সবগুলো ক্ষার উৎপন্ন করতেছে। আচ্ছা, সো এইগুলো এখানে বলছে। তো আমরা তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এবং বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এগুলোর পারমাণবিক সংখ্যাগুলো একটু মাথায় রাখবা ভাইয়া। এগুলোর পারমাণবিক সংখ্যাগুলো একটু মাথায় রাখবা। অর্থাৎ গ্রুপ 1 মুখস্থ করতে হবে, গ্রুপ 2 মুখস্থ করতে হবে, তারপর হচ্ছে আমরা একটু পরে পি ব্লক পড়বো। পি ব্লক হচ্ছে 13 থেকে 18 পর্যন্ত মুখস্থ করতে হবে। তবে 13 থেকে 18 এর সবগুলো মৌল মুখস্থ করার দরকার নাই, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেমন বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, এগুলো পারমাণবিক সংখ্যা মুখস্থ করতে হবে। অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এগুলো পারমাণবিক সংখ্যা মুখস্থ করতে হবে। এখন এখানে যেগুলো আছে না, গ্যালিয়াম থেকে শুরু করে অ্যাস্টারাইন পর্যন্ত, এগুলো মুখস্থ করার দরকার নাই। অর্থাৎ তুমি পর্যায় 2 এবং 3 মুখস্থ করবা, পর্যায় 2 এবং 3 তোমাকে মুখস্থ করতে হবে, বুঝছো? পদ সারণী আসলে প্রত্যেকটা মৌল নিয়ে আমরা গবেষণা করি না। আমরা পদ সারণীর সবচেয়ে বেশি দেখা যায় গ্রুপ 1 এবং 2, আর পর্যায়ের মধ্যে গ্রুপ 2 এবং 3 নিয়ে বেশি আলোচনা করি। এই যে দেখো, পর্যায়ের মধ্যে 2 এবং 3 নিয়ে, আর গ্রুপের মধ্যে 1 এবং 2 নিয়ে বেশি আলোচনা। 2 এবং 3 এর মধ্যে পর্যায় কোনটা আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, আর এদিকে আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। সো এইগুলা নিয়ে আসলে বেশি আলোচনা হয়, তো এই জন্য এগুলো একটু মুখস্থ করতে হবে। আর গ্রুপ 18 এর মৌলগুলো মুখস্থ করতে হবে, হ্যানা আর করিম যাবে রমনাই, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন। সো এগুলো একটু মুখস্থ করতে হবে, বুঝতে পারছো? মুখস্থ বলতে একদম পারমাণবিক সংখ্যা সহ মুখস্থ করতে হবে, এটা সহ বললাম আর কি, ঠিক আছে? ওকে, সো এরপরে আমরা যদি পি ব্লকের কথায় আসি, আমরা জানি তোমাদের গত ক্লাসে বলছিলাম পি ব্লক কারা কারা, গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত পি ব্লক মৌল, এটা জানো?
গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত পি ব্লক মৌল, গত ক্লাসে আলোচনা করছিলাম। গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত হচ্ছে কি পি ব্লক মৌল, আর 3 থেকে 12 পর্যন্ত হচ্ছে ডি ব্লক মৌল। আর এফ ব্লক মৌল কোনটা? এফ ব্লক মৌল হচ্ছে এই যে গ্রুপের 3 নাম্বার গ্রুপে যেগুলো আছে সেগুলো এফ ব্লক মৌল, এই যে এগুলো এই যে এগুলো এফ ব্লক মৌল। বুঝতে পারছো? ঠিক আছে, অর্থাৎ গ্রুপ 3 তে যেগুলো আছে সেগুলো হচ্ছে এফ ব্লক মৌল। আচ্ছা ওকে, গ্রুপ 3 এর 6 থেকে শুরু করে আর কি। আচ্ছা, সো বেসিক্যালি এগুলো পড়ছি। ক্ষার ধাতু কোনটি বলো তো? ক্ষার ধাতু হচ্ছে, আমরা জানি ক্ষার ধাতু হচ্ছে তোমার ক্যালসিয়াম হচ্ছে আমাদের ক্ষার ধাতু। ক্যালসিয়াম ক্ষার ধাতু, এখানে তো সিজিয়াম হবে। ইয়েস, অনেকে এটা ক্যালসিয়াম দেখায় বলে। ক্যালসিয়াম হচ্ছে মৃৎক্ষার ধাতু। ক্যালসিয়াম হচ্ছে কি? মৃৎক্ষার ধাতু। সিজিয়াম হচ্ছে লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। হাই, লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সো এটা ক্যালসিয়াম তো ভাই মৃৎক্ষার ধাতু, সো ক্যালসিয়াম এখানে বাদ যাবে, কারণ আমাকে ওরা বলছে ক্ষার ধাতু কোনটা, আর নাইট্রোজেন এবং কার্বন তো বাদই যাবে। আচ্ছা, গ্রুপ 1 এর মৌলসমূহকে ক্ষার ধাতু বলা হয় কেন? প্রশ্ন আসছে, গ্রুপ 1 এর মৌলসমূহকে ক্ষার ধাতু কেন বলা হয়? এটা সবচেয়ে বেশি কমন একটা প্রশ্ন। এটার উত্তরটা আমরা একটু দেখিনি। আমি একটু আগে তোমাকে উত্তরটা বলে দিয়েছিলাম যে তারা পানির সাথে ক্ষার উৎপন্ন করে। একদম সহজ কথা। কেউ যদি জিজ্ঞেস করে যে গ্রুপ 1 এর ধাতুগুলোকে কেন ক্ষার ধাতু বলা হয়, কারণ তারা পানির সাথে ক্ষার উৎপন্ন করে। তারা পানির সাথে কি উৎপন্ন করে? ক্ষার উৎপন্ন করে। সো পানির সাথে যারা ক্ষার উৎপন্ন করবে তাদেরকে আমরা ক্ষার ধাতু বলবো। এবং এখানে আরেকটা জিনিস নোট করে রাখবা, তীব্র ক্ষার উৎপন্ন করে। তীব্র ক্ষার মানে যে ক্ষারের মাত্রাটা খুবই বেশি। তো এটা একদম সহজ প্রশ্ন ছিল, এটা আমরা বুঝে গেছি। এখন আসি মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু কারা কারা? বিরানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, এদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে মৃৎক্ষার ধাতু কেন বলা হয় সেটাও একটু বুঝতে হবে। তার আগে বলি মৃৎক্ষার ধাতু এখানে কোনটা? অপশন কোনটা দিচ্ছে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে আমার এখানে মৃৎক্ষার ধাতু। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে মৃৎক্ষার ধাতু কেন বলা হয়? মৃৎক্ষার ধাতু বলা হয় কারণ এরা পানির সাথে ক্ষার উৎপন্ন করে এবং এদের যে অক্সাইডটা আছে সেটা মাটিতে পাওয়া যায়। আচ্ছা, মৃৎক্ষার মানে কি? দেখো, মৃৎক্ষার এখানে কথা আছে। এখানে যখন আমরা মৃৎক্ষার বলি, মৃৎক্ষারের মধ্যে মৃৎ মানে হচ্ছে মাটি, আর ক্ষার মানে তো ক্ষারই। অর্থাৎ যেই মাটিতে ক্ষারটা পাওয়া যাচ্ছে সেটাকে মৃৎক্ষার ধাতু বলে। মানে ক্ষারের সাথে মাটির একটা সংমিশ্রণ থাকবে। কিরকম সেটা? নর্মালি এটাকে এগুলো কিন্তু খাদ্য ধাতু, এগুলো কিন্তু খাদ্য ধাতু। গ্রুপ 2 এ যতগুলো আমাদের মৌল আছে, যেমন কি আছে? বিরিয়ানি আছে, মোগলাই আছে, কাবাব আছে, হ্যাঁ, সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাড়িতে রাখো। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাড়িতে রাখো। ঠিক আছে, এটা আরে না? হ্যাঁ আরে। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাড়িতে রাখো। এখন খেয়াল করে দেখো, এখানে প্রত্যেকটা মৌল পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ক্ষার উৎপন্ন করে। কেমনে? আমি তোমাকে যদি এক্সাম্পল দিই, যেমন ধরো ম্যাগনেসিয়াম। এই যে ম্যাগনেসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। এটা খুব বাচ্চাদের একটা রিঅ্যাকশন। এটা বুঝেই গেছো যে ম্যাগনেসিয়াম পানির সাথে রিঅ্যাকশন করলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হবে। এখন ওরা বলতেছে যে কি, দেখো এখানে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের যে অক্সাইডটা আমরা পাচ্ছি, দেখতেছি, সে অক্সাইডটা হচ্ছে মাটিতে পাওয়া যায়। অর্থাৎ ম্যাগনেসিয়াম এবং বেরিলিয়ামের যে অক্সাইডটা সেটা কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়। মূলত হচ্ছে এটাই কারণ যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের অক্সাইডটা, আবার বলতেছি, এই যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের অক্সাইডটা কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়। এজন্য তারা মৃৎক্ষার ধাতু। মানে মাটির মধ্যে তুমি হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের অক্সাইড পাবা, এই জন্য এটাকে মৃৎক্ষার ধাতু বলছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্যমান, সেটা হচ্ছে শুধুমাত্র ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামেরটাই পাবা। শুধুমাত্র ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামেরটা পাবা, এর বাহিরে পাবা না। শুধুমাত্র ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামেরটা পাবা, এর বাহিরে পাবা না। এটাই তোমাকে এখানে বলে দিছে। সো এগুলো আমরা এগুলো ক্লাস 9-10 পড়ে আসছি। এগুলো নিয়ে এত বেশি বিস্তারিত করার, আলোচনা করার কিছু নাই। এগুলো আমরা মোটামুটি পারবো। আচ্ছা, এরপর আসি অ্যাস ব্লক মৌলগুলোর বৈশিষ্ট্য আলোচনা করো। এগুলো আসলে ভাইয়া থিওরিটিক্যাল পড়া, এগুলো তোমাকে পড়তে হবে। এখন এখানে আমি যা তোমাকে বলে দিব সেগুলো একটু নোট ডাউন করে ফেলবা, দেখবা যে পরীক্ষা হুবহু কমন চলে আসছে। তো অ্যাস ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো যদি আলোচনা করি, প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে খুবই সিম্পল। ধর্মর যেটা বলছে যে এখানে অ্যাস ব্লকের কথা বলছে যে সর্বশেষ ইলেকট্রন যদি অ্যাস ব্লকে প্রবেশ করে, সর্বশেষ ইলেকট্রন যদি অ্যাস ব্লকে প্রবেশ করে, তখন সেটাকে আমরা অ্যাস ব্লক মৌল বলবো। এই যে এটাই বলছে, দেখো তো, অ্যাস অরবিটালে প্রবেশ করলে ওদেরকে অ্যাস ব্লক মৌল বলে। হ্যাঁ, অ্যাস ব্লক মৌলগুলোর মধ্যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 থাকবে, এবং এখানের মধ্যে আবার হিলিয়ামটা অ্যাড হবে। একটু আগে বলছিলাম হিলিয়ামটা এখানে অ্যাড হবে। আর এখানে একটা ওরা কথা বলছে যে এদের মধ্যে হাইড্রোজেন এবং হিলিয়াম ছাড়া বাকি সবগুলো হচ্ছে ধাতু। তাহলে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি অ্যাস ব্লক মৌল কিন্তু ধাতু নয়?
এস ব্লক মৌল কিন্তু ধাতু নয়, নিচের কোনটি এস ব্লক মৌল কিন্তু ধাতু নয়? কোনটা হতে পারে? অপশন এ দিবে হিলিয়াম, অপশন বি দিবে, কথার কথা হচ্ছে ধরো সোডিয়াম। তাহলে আমরা জানি হিলিয়াম কিন্তু এস ব্লক মৌল, কিন্তু হিলিয়ামকে ধাতু বলা যাবে না, কারণ হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম একটা গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। ঠিক সেম ভাবে আরেকটা যৌগের কথা বলছে, মৌলের কথা বলছে, এটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনও সেম, হাইড্রোজেন কিন্তু ধাতু না। সো এটাই বলছে এখানে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো ধর্ম ওয়ান, ধর্ম ওয়ানের মধ্যে আসলে কিছুই পড়ার নেই, সবগুলো আমরা জানি, কারণ সর্বশেষ ইলেকট্রনটি অ্যাস ব্লকে প্রবেশ করলে সেটাকে অ্যাস ব্লক মৌল বলে। এটা একদম সিম্পল জিনিস। আর এখানে বলছে হাইড্রোজেন এবং হিলিয়াম ছাড়া বাকি সবগুলো ধাতু, এই ছাড়া আর কোনো কথা নেই। আচ্ছা, যোজনী এবং জারণ সংখ্যা স্থির। আমরা জানি অ্যাস ব্লক মৌলের যোজনী এবং জারণ সংখ্যা কত? 1। তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে সোডিয়ামের যোজনী কত, তুমি বলবা কি? 1। ঠিক আছে? তুমি যদি বলো লিথিয়ামের যোজনী কত, তুমি কত বলবো? 1 1। তোমাকে যদি জিজ্ঞেস করে সিজিএমের যোজনী কত? 1। অর্থাৎ গ্রুপ 1 এ যতগুলো মৌল আছে সবগুলো যোজনী হচ্ছে 1। আবার গ্রুপ 2 তে যারা যারা আছে, যেমন ক্যালসিয়াম 2, যেমন ম্যাগনেসিয়াম 2, অর্থাৎ গ্রুপ 2 এর সবগুলো হচ্ছে 2 আর গ্রুপ 1 এর সবগুলো হচ্ছে 1, যোজনী হচ্ছে 1। এখন প্রশ্ন করতে পারে জারণ সংখ্যা মানে কি? যোজনী আর জারণ সংখ্যার মধ্যে পার্থক্য কোথায়? আচ্ছা, যোজনী আর জারণ সংখ্যা কিন্তু অলমোস্ট সিমিলার। একটা পার্থক্য হচ্ছে যে জারণ সংখ্যা ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে, বাট যোজনী কখনো ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে না। বুঝতে পারছো? যোজনী মানে হচ্ছে, একদম সহজ কথা যদি বলি, যোজনী বা জারণ সংখ্যা জিনিসটা হচ্ছে কি জানো? যে অষ্টক পূরণ করার জন্য আমরা যে ইলেকট্রনটা ত্যাগ করি বা যে ইলেকট্রনটা গ্রহণ করি সেটাই হচ্ছে জারণ সংখ্যা। তোমরা জারণ সংখ্যা সবাই পড়ছো। অষ্টক পূরণ করার জন্য, যেমন আমি যদি বলি সোডিয়ামের জারণ সংখ্যা +1, সোডিয়ামের যোজনী 1, কেন? প্রশ্ন করতে পারো। এটা উত্তর হচ্ছে ভাইয়া, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 পাচ্ছি, 2s2 পাচ্ছি, 2p6 পাচ্ছি, আর লাস্টে পাচ্ছি 3s1। এখন তুমি আমাকে বলো সোডিয়ামের অষ্টক পূরণ করতে হবে, অষ্টক পূরণ করার জন্য সে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে নাকি কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? নিজেকে প্রশ্ন করো যে এখানে ইলেকট্রন গ্রহণ করবে নাকি ত্যাগ করবে। আমি দেখতে পাচ্ছি সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন পাচ্ছি, তাহলে অষ্টক পূরণ করার জন্য তার 60টা ইলেকট্রন দরকার। এখন 60টা ইলেকট্রন গ্রহণ করার থেকে সবচেয়ে বেটার হয় সে যদি একটা ইলেকট্রন যদি ছেড়ে দিতে পারলে, তাহলে তার সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূরণ হয়ে যাচ্ছে। একটা ছেড়ে দিবে, তার সর্বশেষ শক্তি স্তরে কি হয়ে যাচ্ছে? অষ্টক পূরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এই সিম্পল জিনিসটা আমরা আশা করি মনে হয় বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে। সো বেসিক্যালি এটাই এখানে বলতেছে। সো দেখো 3s1টাকে ডিলিট করে দিছি, তাহলে অষ্টক পূরণ হয়ে গেছে। এখন আমাকে বলো সোডিয়াম অষ্টক পূরণ করার জন্য সে ইলেকট্রন ত্যাগ করছে, কয়টা ত্যাগ করছে? একটা। এই জন্য তার জারণ সংখ্যা হচ্ছে 1। এই জন্য আমরা বলি সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। আর এখানে আরেকটা কথা তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে ধাতুগুলা বেসিক্যালি ইলেকট্রন ত্যাগ করে, ধাতু ইলেকট্রন গ্রহণ করে না। ধাতু সবসময় ইলেকট্রন ত্যাগ করে। ধাতু মানে কখন বুঝবে? লাস্টে আম থাকলে সেগুলোকে ধাতু বলে, ডি ব্লকগুলোকে ধাতু বলে, এস ব্লক, ডি ব্লক এগুলো ধাতু। সো এই ধাতুগুলো হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, সো এই জন্য প্লাস আয়নে পরিণত হয় আর কি, সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। এখন যোজনীয় সেম, যোজনীয় হচ্ছে এরকম সেম, যে অষ্টক পূরণ করার জন্য তার যতটা ইলেকট্রন সে গ্রহণ করতেছে বা ত্যাগ করতেছে সেটাও কিন্তু যোজনী, বাট পার্থক্য হচ্ছে যোজনী কখনো ধনাত্মক ঋণাত্মক হয় না। জারণ সংখ্যাকে ধনাত্মক ঋণাত্মক আমরা বলতে পারি, বাট যোজনী কখনো আমরা ধনাত্মক ঋণাত্মক বলতে পারি না। তো এখানে ওরা বলতেছে দেখো যে যে এখানে এস ব্লক মূলক যেগুলো আছে সবগুলোর হচ্ছে যোজনী এবং জারণ সংখ্যা হচ্ছে স্থির। যোজনী এবং জারণ সংখ্যা হচ্ছে কি? স্থির, মানে কনস্ট্যান্ট আর কি, মানে চেঞ্জ হবে না। তুমি খেয়াল করে দেখো এস ব্লকের গ্রুপ 1 দেখো সবগুলো 1, গ্রুপ 2 দেখো সবগুলো হচ্ছে 2, অর্থাৎ এগুলো হচ্ছে স্থির থাকে। যেমন তুমি যদি দেখো অ্যালুমিনিয়ামটা খেয়াল করে দেখো, অ্যালুমিনিয়ামের তুমি যদি ইলেকট্রন বিন্যাস যদি করো, তুমি দেখতে পাবা 1s2 পাচ্ছ, 2s2 পাচ্ছ, 2p6 পাচ্ছ, 3s2 পাচ্ছ, 3p1 পাচ্ছ, রাইট? তাহলে অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন পাচ্ছি 3টা, কিন্তু অষ্টক পূরণ করার জন্য তার 5টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। এবং 5টা ইলেকট্রন গ্রহণ করা সহজ কাজ নাকি 3টা ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ কাজ? নিজেকে প্রশ্ন করো, 5টা ইলেকট্রন গ্রহণ করা সহজ কাজ নাকি 3টা ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ কাজ? অবশ্যই 3টা ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ কাজ। সো 3টা ইলেকট্রন যদি ছেড়ে দিতে পারে তাহলে সে অষ্টক পূর্ণ হয়ে গেছে, মানে তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে। তাহলে আমরা এখন বলতে পারি অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ছেড়ে দিলে তাহলে অ্যালুমিনিয়াম সেটা 3+ হয়ে যাবে।
যদিও অ্যালুমিনিয়াম কিন্তু আমার পি ব্লক মূল, অ্যালুমিনিয়াম কিন্তু এস ব্লক মূল না। আমি just তোমাকে এটা বোঝাতে চাচ্ছি যে অষ্টক পূরণ করার জন্য সে যতটা ইলেকট্রন গ্রহণ করবে বা ত্যাগ করবে সেটাই হচ্ছে বেসিক্যালি তার জারণ সংখ্যা। বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, যদি অ্যালুমিনিয়াম আমার পি ব্লক মূল, অ্যালুমিনিয়াম কখনো এস ব্লক মূল হবে কারণ তার সর্বশেষ ইলেকট্রনটা পি ব্লকে প্রবেশ করছে, এস ব্লকে প্রবেশ করে নাই। সো যোজনী এবং জারণ সংখ্যা জিনিসটা তো ক্লিয়ার করতে পারছি, রাইট? আচ্ছা, এখানে কি বলছে দেখো, গ্রুপ 1 এর ক্ষেত্রে মৌলসমূহের জারণ সংখ্যা +1 আর গ্রুপ 2 এর ক্ষেত্রে মৌলসমূহের জারণ সংখ্যা হচ্ছে +2। হিলিয়ামেরটা শূন্য হবে, কারণ হিলিয়াম তো নিষ্ক্রিয়, সো নিষ্ক্রিয় হলে সেটা থাকে না। আচ্ছা, এরপরে এরা আয়নিক যৌগ গঠন করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আয়নিক যৌগ মানে কি বুঝি? আয়নিক যৌগ মানে কি? আয়নিক যৌগ মানে হচ্ছে কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন। অর্থাৎ আমি যদি ধরো সোডিয়াম চিন্তা করি, ওরা বলতেছে গ্রুপ 1 এ যতগুলো মৌল আছে এবং গ্রুপ 2 এর যতগুলো মৌল আছে তারা সবাই আয়নিক যৌগ গঠন করে। কেন? কারণ তুমি খেয়াল করে দেখো, সোডিয়াম হচ্ছে একটা গ্রুপ 1 এর মৌল এবং সেটা এস ব্লক মৌল। সোডিয়ামের সাথে যদি একটা ক্লোরিন নিই, কি হবে? মানে ওরা বলতেছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলা আয়নিক যৌগ গঠন করে। কেমন আয়নিক যৌগ গঠন করে খেয়াল করে দেখো, সোডিয়াম হচ্ছে গ্রুপ 1 এর মৌল, তার সাথে একটা অ্যানায়ন নিছি, অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো, সোডিয়াম এখানে প্লাস থাকে আর ক্লোরিন নরমালি মাইনাস থাকে। কেন? কারণ ক্লোরিন হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেন মৌলগুলো মাইনাস থাকে কারণ তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকে। এখন খেয়াল করে দেখো, সোডিয়াম আর ক্লোরিন কেন মাইনাস হলো প্রশ্ন করতে পারো। কারণটা হচ্ছে ভাইয়া, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ছিল একটা, সে একটা ইলেকট্রন কি করে দিচ্ছে এখানে ডিলিট করে দিচ্ছে। কেন? কারণ তার অষ্টক পূরণ করা লাগবে। আবার তুমি ক্লোরিন দেখো, ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 3s2 3p5, রাইট? তাহলে তার সর্বশেষ ইলেকট্রনে, তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টা। অর্থাৎ অষ্টক পূরণ করার জন্য তার একটা ইলেকট্রন গ্রহণ করা দরকার। এখানে মানে 7টা ইলেকট্রন আছে, সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, অষ্টক পূরণ করার জন্য তার একটা ইলেকট্রন এখানে গ্রহণ করা দরকার। বুঝতে পারছো? সো এখন ক্লোরিন একটা ইলেকট্রন এখানে গ্রহণ করবে আর সোডিয়াম এখানে ইলেকট্রন ছেড়ে দিবে। সোডিয়াম এখানে ইলেকট্রন ছেড়ে দিবে, ক্লোরিন এখানে ইলেকট্রন গ্রহণ করবে, সোডিয়াম এখানে ছেড়ে দিবে। আচ্ছা, এখন তুমি বলতে পারো আচ্ছা ক্লোরিনের উপরে মাইনাস কেন বসাইছেন? আচ্ছা, ক্লোরিনের উপরে মাইনাস কেন বসাইছেন সেটা একটু গুরুত্বপূর্ণ একটা কারণ আছে। তুমি ভাইয়া একটা জিনিস খেয়াল করে দেখো, ক্লোরিনের সর্বশেষ শক্তি ইলেকট্রন কয়টা পাচ্ছে? 7টা, রাইট? 7টাকে তুমি ভেঙে লিখো, কিভাবে ভেঙে লিখবা? কিভাবে ভেঙে লিখবা? আসো দাঁড়াও, আমি 7টাকে তোমার জন্য ভেঙে লিখতেছি। 3s1 হচ্ছে এরকম না, আর 3p5 কি এরকম? 3p5 এ ঘর থাকে 3টা, এই যে দেখ, একটা, দুইটা, তিনটা, চারটা, 1 2 3 4 5। তাহলে লাস্ট ইলেকট্রনটা হচ্ছে তার কাছে কি সিঙ্গেল পড়ে আছে, আর সবগুলো হচ্ছে জোড় অবস্থায়। তাহলে দেখো, আমরা লাস্ট যে ইলেকট্রনটা আছে সেটা দেখতে পাচ্ছি সিঙ্গেল পড়ে আছে। টোটাল ইলেকট্রন কয়টা এখানে? 7টা। 7টা কিভাবে লিখে জানো? 7টা কিভাবে লিখে? 7টা এইভাবে লিখে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর আরেকটা হচ্ছে উপরে বসাই দিছি। এখন আরেকটাকে উপরে এখানে বসাইছি, কারণটা হচ্ছে আরেকটা উপরে সিঙ্গেল অবস্থায় আছে। সিঙ্গেল মানে সে হচ্ছে এখনো কি কোনো ভালোবাসা পায়নি কারো থেকে, সো তার একটা সঙ্গী দরকার, সেজন্য সে উপরে সিঙ্গেল অবস্থায় আছে। একদম মাইনাস দিয়ে বুঝাই দিছি যে ও হচ্ছে সিঙ্গেল। এখন এই ব্যাটা এরা টানবে, কেন টানবে? কারণ বললাম না প্লাস মাইনাসকে আকর্ষণ করে। এখানে একটা কাহিনী হয়েছে কি, সোডিয়ামের একটা ইলেকট্রন সে ছেড়ে দিতে যাচ্ছে। কেন সোডিয়াম ইলেকট্রন ছাড়বে? অষ্টক পূরণ করার জন্য। আবার ক্লোরিন চাচ্ছে কি, আরেকটি ইলেকট্রন সে গ্রহণ করতে। কারণ ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারলে তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে যাবে। কারণ এখানে তার ইলেকট্রন কয়টা আছে? 5 এবং 2 মিলে 7। তাহলে 8টা ইলেকট্রন সে যদি গ্রহণ করতে পারে তখনই হচ্ছে তার অষ্টক পূরণ হবে। তো এই জন্য এখানে কি হয়েছে দেখো, এখানে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে অষ্টক পূর্ণ হচ্ছে, আবার ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ওই সেম ইলেকট্রনটা ক্লোরিন গ্রহণ করে অষ্টক পূর্ণ হতে যাচ্ছে। সো এখানে টোটাল কি হয়েছে? এখানে হয়েছে কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন। কমপ্লিট অর্থাৎ ইলেকট্রনের একদম সম্পূর্ণরূপে ট্রান্সফার হয়েছে, মানে আদান প্রদান হয়েছে আর কি, যে আমি তোকে দিলাম আবার আমি তোর থেকে নিলাম। একজন হচ্ছে নিছে, আরেকজন হচ্ছে দান করছে, আরেকজন গ্রহণ করছে, আরেকজন দান করছে। এটাকে বলা হয় ট্রান্সফার। যেখানে কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন হবে সেখানে আয়নিক যুগ হবে। তো দেখবা গ্রুপ 1 এবং গ্রুপ 2 যতগুলো ধাতু আছে তারা সবাই হচ্ছে এরকম কি করে ট্রান্সফার করে ইলেকট্রন। অর্থাৎ একজন অষ্টক পূরণ করার জন্য দান করে, আরেকজন অষ্টক পূরণ করার জন্য গ্রহণ করে। সো কমপ্লিট ট্রান্সফার যেখানে হবে সেটা আয়নিক যৌগ হবে। আচ্ছা, আবার ওরা বলছে দেখো লিথিয়াম এবং বেরিলিয়াম তারা কিন্তু আবার
সমযোজী প্রকৃতির। কেন সমযোজী প্রকৃতির? কারণটা হচ্ছে যে সবাই তারা আয়নিক যৌগ গঠন করবে না, কেমিস্ট্রিতে কিছু না কিছু এক্সেপশনাল থাকে। ওরা বলছে লিথিয়াম এবং বেরিলিয়াম হচ্ছে তারা কি গঠন করে, তারা সমযোজী প্রকৃতির, তারা নর্মালি সমযোজী প্রকৃতির। কিন্তু লিথিয়াম আর বেরিলিয়াম তারা আয়নিক যৌগ গঠন করে। যেমন ধর আমি যদি বলি লিথিয়াম ক্লোরাইড, তারা আয়নিক মানে এখানে মিক্স আপ থাকে আর কি। হ্যাঁ, তবে এরা বেসিক্যালি এরা সমযোজী কেন গঠন করে, এটা সমযোজী কেন বলছে সেটার কারণটা হচ্ছে যে এর কারণ, একটা কারণ দিছে, কারণটা খুব সুন্দর একটা কারণ দিছে, কারণটা তোমরা একটু নিজেরা পড়লে দেখবা যে কারণটা হচ্ছে এদের আকার হচ্ছে ছোট, এদের আকার হচ্ছে ছোট। অর্থাৎ আকার কেন ছোট? কারণ লিথিয়াম দেখো, লিথিয়াম হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে মাত্র 3। তো লিথিয়ামের তুমি যদি শক্তি স্তরটা দেখো, প্রথম শক্তি স্তরে হচ্ছে ইলেকট্রন আছে 2টা, এর এবার দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টা। সো লিথিয়ামের হচ্ছে তোমার দেখে বোঝা যাচ্ছে লিথিয়াম হচ্ছে কি মাত্র খুব ছোট। সো এটা ইলেকট্রন ডোনেট করা তার জন্য খুবই কষ্টসাধ্য। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়ামও সেম, বেরিলিয়াম হচ্ছে এটা, ইলেকট্রন আরো 2টা, আরেকটা নাও। সো বেরিলিয়াম 4 না, সো মাত্র হচ্ছে বাইরের শক্তি স্তরে 2 ইলেকট্রন আছে। সো এই জন্য আকার ছোট হওয়ার কারণে তাদের আসলে ইলেকট্রন ডোনেট করা খুব কষ্টসাধ্য হয়ে যায়, মানে সহজে সম্ভব হয় না। এই জন্য তারা কি হয়, তারা আয়নিক যৌগ গঠন করে না। অর্থাৎ লিথিয়াম এবং বেরিলিয়াম কিন্তু আয়নিক যৌগ গঠন করে না, বুঝতে পারছো? তারা সমযোজী যৌগ গঠন করে। সো এই 2টা ছাড়া বাকি সবাই আয়নিক যৌগ গঠন করবে। আচ্ছা, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান বেশি পানিতে দ্রবণীয়ত হয়। আচ্ছা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মানে কি সেটা একটু বলে দিই। গলনাঙ্ক মানে হচ্ছে, আমি যদি বলি গলনাঙ্ক মানে হচ্ছে আমার মেল্টিং পয়েন্টটা। মেল্টিং মানে কি, আমি গলাবো। আর স্ফুটনাঙ্ক মানে হচ্ছে বয়েলিং, বয়েল করব মানে সিদ্ধ করব, হ্যাঁ, বাষ্পীভূত করব। তো এখানে ওরা বলতেছে যে এই যৌগগুলার মানে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এ যে আইস ব্লক যারা আছে, এই আইস ব্লক মৌল নিয়ে যারা যৌগ গঠন করে তারা সবার হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মানটা বেশি। হ্যাঁ, কেন বেশি প্রশ্ন করতে পারো, যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মানে তাদেরকে গলাইতে কেন এত তাপমাত্রা লাগতেছে। আসলে গলনাঙ্ক বেশি মানে হচ্ছে তাকে গলাইতে তাপমাত্রা বেশি লাগবে, স্ফুটনাঙ্ক বেশি মানে হচ্ছে তাকে বয়েল করতে তাপমাত্রা বেশি লাগবে, এটাই বলতেছে। এটার কারণটা হচ্ছে তারা নর্মালি যারা ক্ষার ধাতু থাকে, যারা ক্ষার ধাতু থাকে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে। কারণ তাদেরকে সহজে তুমি তাপ দিয়ে গলাইতে পারবা না। সহজে তুমি তাপ দিয়ে, তুমি অন্যান্য মৌলগুলোকে তুমি যেভাবে তাপ দিয়ে গলাইতে পারবা, অ্যাস ব্লক মৌলগুলোকে তুমি তাপ দিয়ে ওভাবে গলাইতে পারবা না, ওভাবে তুমি বাষ্পীভূত করতে পারবা না। এই জন্য তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানটা অনেক বেশি। আবার পানিতে দ্রবণীয়, দ্রবণীয়, আচ্ছা পানিতে দ্রবণীয়তা কেন বেশি এটা আমরা জানি। কারণ পানিতে দ্রবণীয়তা কাদের বেশি হয়, যারা আয়নিক যৌগ, যারা আয়নিক যৌগ তাদের পানিতে দ্রবণীয়তা বেশি থাকে। আয়নিক যৌগেদের হচ্ছে কি থাকে, পানিতে দ্রবণীয়তা বেশি থাকে। কারণ আয়নিক যৌগ মানে হচ্ছে পানিতে দ্রাব্যতা বেশি। আয়নিক যৌগ কিন্তু পানিতে ভালো দ্রবীভূত হয়, সমযোজী যৌগ তেমন ভালো দ্রবীভূত হয় না। সো এইগুলাই বলছে। আর যারা আয়নিক যৌগ তারা তো অবশ্যই বিদ্যুৎ পরিবহন করবে, এটা আমরা জানি। কারণ আয়নিক যৌগের মধ্যে আয়ন থাকে, এই আয়নগুলো হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। আচ্ছা, এরপরে হচ্ছে এর বর্ণহীন যৌগ গঠন করে, আবার মাঝে মাঝে রঙিন যৌগ গঠন করে। এদের মধ্যে মিক্স থাকে, যেমন KMnO4 পটাশিয়ামের সাথে KMnO4 বেগুনি। এটা মাঝে মাঝে এমসিকিউতে আসতে পারে। K2CR27 কি করে, সবুজ রং গঠন করে। KMnO4 হচ্ছে বেগুনি আর K2CR27 হচ্ছে সবুজ রং গঠন করে। এই সমস্ত মৌলগুলোর গলনাঙ্ক এবং এই সমস্ত মৌলগুলো বলতে এদের কথা বলতেছে যে এই মৌলগুলোর বা ইয়াগুলোর হচ্ছে ইয়া কম। সো এটা বলছে আর কি। হ্যাঁ, সো ওকে, এখানে আরেকটা কথা বলছে। আচ্ছা, এখানে মনে হয় এই লেখাটা মনে হয় ডাবল পড়ে গেছে। আচ্ছা, এটা কেটে দিচ্ছি, এটা দরকার নেই, এই লেখাটা ভুল পড়ে গেছে। হ্যাঁ, লেখাটা শুরু হবে এখান থেকে, যে ক্ষার ধাতু সমূহ হচ্ছে নরম প্রকৃতির ধাতু বলে এদেরকে ছুরি দিয়ে কাটা হয়। এই এমসিকিউটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, যে কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা হয়, ছুরি দিয়ে কাটা হয়। ক্ষার ধাতু সমূহকে ছুরি দিয়ে কাটা হয়, ক্ষার ধাতু সমূহকে কি দিয়ে কাটা হয়, ছুরি দিয়ে কাটা হয়। আচ্ছা, এরা সহজে ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে আয়নিত হয়, তাই এদের আয়নীকরণ বিভবের মানটা কম। আচ্ছা, আয়নীকরণ বিভব মানে কি সেটা একটু বুঝে দিচ্ছি। আয়নীকরণ বিভব মানে হচ্ছে সর্বস্ত শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন বের করে আনতে যে পরিমাণ শক্তি আমরা ব্যবহার করি সেই পরিমাণ শক্তিটা হচ্ছে আয়নীকরণ শক্তি। স্যার বুঝি নেই আয়নীকরণ শক্তি মানে কি। ধরো তুমি সোডিয়াম, সোডিয়ামের লাস্ট শেলে লাস্ট শক্তিস্তর ইলেকট্রন কয়টা, লাস্ট শক্তিস্তর ইলেকট্রন কয়টা বলো, একটা, রাইট। সোডিয়ামের লাস্ট শক্তিস্তর ইলেকট্রন হচ্ছে এই যে একটা, এই যে একটা।
লাস্ট শক্তিশালী ইলেকট্রন কয়টা আছে? এই একটা। এই যে দেখছো সোডিয়ামের লাস্ট শক্তিশালী ইলেকট্রন কয়টা আছে? এই যে একটা। তো আয়নীকরণ শক্তি হচ্ছে সর্ববস্তু শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় বা যে পরিমাণ শক্তির এখানে শোষণ হয় সেই পরিমাণ শক্তিটাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। সর্ববস্তু শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন, ধরো এটা সোডিয়াম না, সোডিয়ামের তার ইলেকট্রন থাকে কয়টা? 11টা। সেখানে 2টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 হয়েছে। সো বেসিক্যালি লাস্ট ইলেকট্রনটাকে বের করে আনতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। তো এখানে আয়নীকরণ বিভবের মানটা কেন কম প্রশ্ন করতে পারো। ওরা বলছে দেখো সহজেই ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়। ওরা সহজে ইলেকট্রন দান করতে পারে, সহজে। ওরা দেখো তুমি যখন যতগুলো মৌল দেখবা, যেমন সোডিয়াম দেখো, ম্যাগনেসিয়াম দেখো, তুমি অ্যালুমিনিয়াম দেখো, তুমি লিথিয়াম দেখো, সবগুলো দেখো সোডিয়াম ইজিলি ইলেকট্রন দান করতে পারে। আচ্ছা তুমি বলতে পারো যে সোডিয়াম কেন দান ইলেকট্রন করতেছে, সহজে কেন তারা ইলেকট্রন দান করে? কারণ তারা অষ্টক পূরণ করতে চায়। অষ্টক পূরণ করার সর্বপ্রথম শর্ত হচ্ছে ইলেকট্রন দান করা। অ্যালুমিনিয়াম দেখো, সর্বপ্রথম শর্ত হচ্ছে ইলেকট্রন দান করা। সর্বপ্রথম শর্ত হচ্ছে ইলেকট্রন দান করা। তাহলে এদের কাজই হচ্ছে ইলেকট্রন দান করবে। এদের কাজই হচ্ছে ইলেকট্রন দান করবে, কারণ তারা অষ্টক পূরণ করতে চায়। তাহলে যারা সহজে ইলেকট্রন দান করে অষ্টক পূরণ করতে পারে তাদের তো আয়নীকরণ শক্তি কম হবে, কারণ আয়নীকরণ শক্তি মানে হচ্ছে ইলেকট্রন বের করে আনতে কষ্ট হবে, শক্তি বেশি লাগবে। আয়নীকরণ বিভবের মান যখন বেশি থাকে সেটা অর্থ হচ্ছে ইলেকট্রন বের করে আনতে শক্তি বেশি ক্ষয় হয়, শক্তি বেশি অপচয় হয়, শক্তি বেশি দেয়, শক্তি বেশি ব্যবহার হয়। বাট যখন বলছে আয়নীকরণ বিভবের মান কম, আয়নীকরণ বিভবের মান কম মানে হচ্ছে শক্তি বেশি লাগে না, কারণ সহজে ইলেকট্রন দান করে ফেলতে পারে, এই জন্য শক্তি বেশি লাগে না। সহজে ইলেকট্রন ডোনেট করতে পারে, এই জন্য শক্তি বেশি লাগে না। আচ্ছা, এরা শিখা পরীক্ষায় নির্দিষ্ট বর্ণযুক্ত শিখা বা বর্ণালী সৃষ্টি করে। এরা শিখা পরীক্ষায় কি করে? নির্দিষ্ট বর্ণযুক্ত শিখা বা বর্ণালী সৃষ্টি করে। আচ্ছা, তবে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেখায় না। বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম এখানে এই এক্সেপশনাল যে কেসগুলো আছে না সেগুলো একটু পড়তে হবে। আচ্ছা, শিখা পরীক্ষা মানে বুঝো? শিখা পরীক্ষা মানে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালে তোমাদের বড় ভাইদেরকে করাইছিলাম, তোমরা তো এখন মাত্র হচ্ছে ছোট। সো শিখা পরীক্ষাটা বেসিক্যালি হচ্ছে একটা বুনসেন বার্নার থাকে, এরকম একটা বুনসেন বার্নার থাকে, এই যে এরকম একটা বুনসেন বার্নার থাকে। এই বুনসেন বার্নার দিয়ে এভাবে শিখা আগুন জ্বলে, হ্যাঁ, গ্যাসের লাইন দিয়ে এভাবে হচ্ছে কানেক্ট করে, ধরো এটা গ্যাসের লাইন দিয়ে কানেক্ট করছে, এটা বুনসেন বার্নার, এখানে আগুন জ্বলতেছে ধাও 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 করে, হ্যাঁ। এরপরে হচ্ছে একটা প্লাটিনাম তার থাকে, প্লাটিনাম তার। প্লাটিনাম তারটা হচ্ছে একদম একদম তীক্ষ্ণ, হ্যাঁ, প্লাটিনাম দিয়ে তৈরি। এই প্লাটিনাম তার থাকে, এবং প্লাটিনাম তারের সাথে তুমি যে কোনো একটা লবণ নাও, ধরো তুমি সোডিয়ামের একটা লবণ নিচ্ছ, যেমন সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, কথার কথা। তাহলে সোডিয়াম ক্লোরাইড লবণ একটু করে প্লাটিনাম তারের মধ্যে নিবা, নেওয়ার পরে সেটা HCl অ্যাসিডের মধ্যে ডুবাবা, ডুবানোর পরে এরপরে আগুনের মধ্যে দিয়ে দিবা হালকা করে, যেখানে আগুন ধরতেছে না আগুনের মধ্যে হালকা করে দিয়ে দিবা, দেখবো যে একটা কালার ফর্ম হবে, মানে কালার প্রদর্শন করবে। সেটাই হচ্ছে শিখা পরীক্ষা, মানে আগুনের মধ্যে আর কি, যে প্লাটিনাম তার দিয়ে আমি এটা লবণ এখানে ঢেলে এরপর হচ্ছে HCl অ্যাসিডের মধ্যে আমি এটা চুবানোর পরে হচ্ছে আমি এখন আগুনের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দেখবা যে কিছু কালার দেখা যাবে, যেমন তোমার সোডিয়ামের কালারটা দেখাবো উজ্জ্বল সোনালী হলুদ। তো উজ্জ্বল সোনালী হলুদ একটা কালার দেখা যাবে, ওই কালারটা দেখে বুঝতে পারবো যে কি এটা সোডিয়াম। এটা হচ্ছে শিখা পরীক্ষা। তো শিখা পরীক্ষা বেসিক্যালি আমরা করি কাদের জন্য? অ্যাস ব্লক মৌলগুলো শিখা পরীক্ষা করা হয়। এই জন্য এখানে বলছে যে শিখা পরীক্ষা কাদের করা হয়? অ্যাস ব্লক মৌলগুলার। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, তবে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষার কোনো বর্ণ দেখায় না, কোনো বর্ণ দেখায় না, কারণ এদের আকার তুলনামূলকভাবে ছোট হওয়ায় নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বেশি হয়। এই যে ইলেকট্রন, অর্থাৎ এখানে বলছে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কি বলছে,
এদের আকারটা এদের আকার একটু তুলনামূলকভাবে অন্যদের থেকে ছোট। সো এই জন্য কি হয় যে এদের বেসিক্যালি এটা কারণ না, কারণ আরো অনেকগুলো আছে, এখানে একটা কারণ বলছে আর কি যে আকার ছোট। সো আকার ছোট হলে কি হয়, নিউক্লিয়াস এবং এই যে ইলেকট্রন যেটা আছে আমাদের নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্বটা ছোট হয়ে যায়। সো এই জন্য তারা হচ্ছে ইলেকট্রন কি করতে পারে না, ধাপান্তর করতে পারে না, মানে ইলেকট্রন তারা বের করতে পারে না। মনে রাখবা ইলেকট্রন বের করা মানে ধরো আয়নীকরণ শক্তির যে বিষয়টা আছে, আমি একটু আগে বলছিলাম যে একটা নিউক্লিয়াস থেকে যদি ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব যদি ছোট হয়ে যায় তাহলে ইজিলি ইলেকট্রন সেখান থেকে ধাপান্তর হইতে পারে না। এখানে এই কথাটাই বলছে, ধাপান্তর হইতে পারে না। কেন ধাপান্তর হইতে পারে না? কারণ নিউক্লিয়াস আর ইলেকট্রনের যদি দূরত্ব যদি কম থাকে তাহলে তাদের আকর্ষণ বেশি থাকবে। আকর্ষণ বেশি হলে নিউক্লিয়াস ইলেকট্রনটাকে জোরে ধরে রাখবে, যার কারণে ইলেকট্রনটা বের হতে পারে না। তো বের হতে না পারলে তো এখানে শিখা পরীক্ষা বা ওই আয়নীকরণ শক্তি তৈরি হবে না, শিখা পরীক্ষা তৈরি হবে না। সো এই জিনিসগুলো এখানে বলতে বুঝাইছে আর কি, বুঝতে পারছো? আর ম্যাগনেসিয়ামের যদিও আকার বড়, তবে ম্যাগনেসিয়ামের আরো অনেকগুলো কেস আছে, এই জন্য ম্যাগনেসিয়ামের হচ্ছে কি হচ্ছে না, বর্ণ দেখাচ্ছে না। আচ্ছা, এখন এই যে তোমাকে বলছিলাম লিথিয়াম কি করে উজ্জ্বল লাল তৈরি করে, সোডিয়াম হচ্ছে উজ্জ্বল সোনালী হলুদ, পটাশিয়াম বেগুনি, রুবিডিয়াম লালচে, সিজিয়াম হচ্ছে নীলবর্ণ, লালচে বেগুনি এবং নীলবর্ণ হচ্ছে সিজিয়াম। এগুলোতে শিখা পরীক্ষায় কালার প্রদর্শন করে আর কি, বুঝতে পারছো? আচ্ছা, ক্যালসিয়ামও এটার মতো লাল। এগুলো আমরা শিখা পরীক্ষা আমরা যখন পড়বো, আমরা গুণগত রসায়নে পড়ছি, আমরা প্র্যাকটিক্যাল পড়লে তখন সেখানে আরো ভালো করে বুঝতে পারবো। ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল দেখাবে, স্ট্রনসিয়াম হচ্ছে উজ্জ্বল লাল দেখাবে বা ক্রিমসন বর্ণ, আর বেরিয়াম হচ্ছে হলুদাভ সবুজ। এখানে আরেকটা বাদ গেছে, সেটা হচ্ছে কপার। কপারটা লিখে দিই, কপার হচ্ছে নীলাভ সবুজ। কপার হচ্ছে নীলাভ সবুজ, হ্যাঁ। আচ্ছা, ক্ষার ও মৃৎকা ধাতু সমূহের যোজনী এবং জারণ সংখ্যা স্থির কেন? ক্ষার ও মৃৎকা ধাতু সমূহের যোজনী এবং জারণ সংখ্যা স্থির কেন? ক্ষার ও মৃৎকা ধাতু সমূহের যোজনী ও জারণ সংখ্যা স্থির কেন, এটা তোমাদেরকে এসডব্লিউ দিলাম, পারবা? একটু করে বলে দিই, যে রিজন গুলা বলছে এতক্ষণ সেগুলাই এখানে বলছে যে তারা বেসিক্যালি কি প্রত্যেকটা ক্ষার ধাতু তাদের সর্বোচ্চ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। একটা ইলেকট্রন তারা বের করতে পারে, আবার মৃৎকা ধাতু তার সর্বোচ্চ শক্তি স্তরে দুইটা ইলেকট্রন আছে, সো দুইটা ইলেকট্রন তারা বের করতে পারে, এই জন্য তার যোজনী এবং জারণ সংখ্যা হচ্ছে স্থির। এটা এখানেই বলছে, এটাই বলছে, আমি যা বলছি এগুলো এখানে লেখা আছে। কারণ ক্ষার ধাতু হচ্ছে এস ব্লক মৌল, মৃৎকা ধাতু হচ্ছে কি বলো, তাও এস ব্লক মৌল, কিন্তু ক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 1 এর মৌল না, সো গ্রুপ 1। আর মৃৎকা ধাতু হচ্ছে গ্রুপ 2। সো গ্রুপ 1 এর মৌলগুলো হচ্ছে মাত্র একটা ইলেকট্রন বের করতে পারে, আর গ্রুপ 2 হচ্ছে মাত্র দুইটা ইলেকট্রন বের করতে পারে। সো এই জন্য যোজনী এবং জারণ সংখ্যা স্থির, এটাই বলছে। আচ্ছা, কঠিন অবস্থায় NaCl বিদ্যুৎ অপরিবাহী হলো, গলিত অবস্থায় কেন সুপরিবাহী? এগুলো আমরা মোটামুটি সবগুলো বুঝি, এগুলো একদম বাচ্চাদের পড়া, আমি তাও একটু বলে দিচ্ছি। কঠিন অবস্থায় NaCl কখনো বিদ্যুৎ পরিবহন করবে না। কেমনে করবে? কারণ NaCl এর মধ্যে আয়ন তৈরি হওয়া লাগবে। তুমি যখন NaCl টা যখন কঠিন অবস্থায় থাকবে তখন তারা কোনো আয়ন ফর্ম করবে না। কিন্তু NaCl কে তুমি যদি জলীয় অবস্থার মধ্যে দাও, দেখবা যে NaCl এর মধ্যে Na+ তৈরি হবে আর Cl- তৈরি হবে। Na+ তৈরি হবে এবং Cl- তৈরি হবে, Na+ তৈরি হবে এবং Cl- তৈরি হবে, বুঝতে পারছো? NaCl যখন জলীয় অবস্থায় তুমি যখন দিবা তখন সেখানে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস তৈরি হবে, এটাই বলছে। তো সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস যদি তৈরি হয় তাহলে তারা বিদ্যুৎ সুপরিবাহী হবে, তারা তো বিদ্যুৎ অপরিবাহী হবে না। কারণ আমরা জানি বিদ্যুৎ কারা পরিবহন করে, যাদের কাছে আয়ন আছে। এগুলো আয়ন না, আয়ন থাকলে বিদ্যুৎ পরিবহন করবে। কিন্তু তুমি যদি সোডিয়াম ক্লোরাইডের মতো যদি জলীয় অবস্থা না দাও, এটাকে যদি কঠিন অবস্থায় রাখো, তাহলে সেক্ষেত্রে এটা বিদ্যুৎ পরিবহন করবে না, কারণ তাদের মধ্যে আয়ন তৈরি হবে না। এই কথাটা এখানে বলছে, আমি যা বলছি তা এখানে বলছে। আচ্ছা, এরপর আসি Na2CO3 এর জলীয় দ্রবণ খাদ্যধর্মী কেন? এগুলো ভাইয়া তোমরা নিজেরাই বুঝলে পড়বা। কারণ Na2CO3 পানির সাথে বিক্রিয়া করে, তারা কি তৈরি করে? খাদ তৈরি করে। তো যারা খাদ তৈরি করে তারা কি জলীয় দ্রবণ খাদ্যধর্মী কেন বলছে? কারণ তার জলীয়র সাথে বিক্রিয়া করে খাদ তৈরি করে। Na2CO3 পানির সাথে বিক্রিয়া করে। আমরা জানি Na2CO3 পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? এটা কেমনে, বিক্রিয়াটা কেমনে হয়েছে একটু বুঝাই বলি। Na2CO3, পানি হচ্ছে H+ এবং OH-। আচ্ছা, এখন খেয়াল করে দেখো,
তুমি জানো যে Na2CO3 এর মধ্যে সোডিয়াম হচ্ছে এখানে প্লাস, সো প্লাস যাবে মাইনাসের কাছে, সো মাইনাসের কাছে গেলে কি হয়ে গেছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু সোডিয়াম এখানে দুইটা আছে সো সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেছে। এটাই বুঝতে পারছো, সোডিয়াম এখানে দুইটা আছে না, সো প্লাস মাইনাসের কাছে গেলে কি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড, সো 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেছে। আর বাকিটা হয়ে যাবে H2CO3। তাহলে আমরা দেখেই বুঝতেছি ভাই যে জলীয় দ্রবণ কেন খাদ্যধর্মী, কারণ এরা জলীয় ইয়ার সাথে বিক্রিয়া করে, জলীয় পানির সাথে বিক্রিয়া করে, তারা কি তৈরি করে খাদ্য তৈরি করে, এই জন্য খাদ্যধর্মী। আচ্ছা দ্রবণ নিরপেক্ষ কেন, কারণ এখানে NaCl দ্রবণ নিরপেক্ষ, কারণ পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, তারা একটা ক্ষারও তৈরি করে আবার অ্যাসিডও তৈরি করে। যারা ক্ষার এবং অ্যাসিড দুইটাই তৈরি করে, সবল অ্যাসিড এবং সবল ক্ষার যদি তৈরি করলে সেটাকে নিরপেক্ষ বলে। লবণকে নিরপেক্ষ কেন বলে, কারণ লবণ পানির সাথে বিক্রিয়া করে, অ্যাসিডও তৈরি করে, ক্ষারও তৈরি করে, যেন তারা হচ্ছে নিরপেক্ষ। সোডিয়ামকে কেন কেরোসিনে রাখা হয়, এটা তোমরা নিজ দায়িত্বে পড়ে নাও। আমি যদি বলি সোডিয়ামকে কেরোসিনে কেন রাখা হয়, কারণ সোডিয়াম হচ্ছে, আমরা নিজের ভাষায় বলতেছি, বাকিটা তোমরা নিজেরা পড়েও, সোডিয়াম হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ একটা মৌল সোডিয়াম, বুঝছো। এখন সোডিয়ামকে তুমি যে কোনো কিছুর সাথে দিলে, সেটা অক্সিজেনের সাথে দাও, সেটা পানির সাথে দাও, পানির সাথে দিলে তো একদম বিস্ফোরণ হবে। সো তুমি এটাকে কোনো কিছুর সাথে তুমি আটকে রাখতে পারবে না একমাত্র কেরোসিন ছাড়া, কারণ কেরোসিন হচ্ছে নিষ্ক্রিয়, কেরোসিন হচ্ছে রিয়্যাক্ট করে না। সো যেটা রিয়্যাক্ট করে না সেটার সাথে সোডিয়ামকে রাখতে হয়, কারণ সোডিয়াম হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ মৌল, মানে উচ্চ সক্রিয় মৌল, যে কোনো কিছুর সাথে তাৎক্ষণিক সেটা কি করতে পারে, রিয়াকশন দেখাইতে পারে। সো এই জন্য ক্যারোসিনের সাথে রাখা হয়, কারণ ক্যারোসিন এটা এখানে বাইরে কোনো বাতাস যেতে পারে না, অক্সিজেন যেতে পারে না ক্যারোসিনের ভিতরে। সো এই জন্য ক্যারোসিন রিয়েক্ট করে না, এই জন্য এটাকে সোডিয়ামকে সংরক্ষণ করে রাখে। এটা তুমি নিজ দায়িত্বে পড়লে আমি যেটা বলছি সেটাই বুঝবা। এখন আসি আমরা পি ব্লক মূলতে। পি ব্লক মূলত আমরা একটু বুঝি। পি ব্লক মানে হচ্ছে, আমরা জানি সর্বশেষ ইলেকট্রনটা পি সাবশেলে প্রবেশ করলে সেটাকে পি ব্লক মৌল বলে। পি ব্লক মৌলের সংখ্যা 36টি আগে বলছিলাম, এবং গ্রুপ 13 থেকে গ্রুপ 18, এবং তাদের ইলেকট্রন বিন্যাস হবে এরকম NH2 NP6। বুঝতে পারছো? আচ্ছা, সো পি ব্লক কারা কারা, গ্রুপ 13 থেকে গ্রুপ 18, এই যে দেখো গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত তারা সবগুলো হচ্ছে পি ব্লক মৌল। ওকে, আচ্ছা পি ব্লক মৌলের সংখ্যা কয়টি একটু আগে বলছিলাম 36টা, এটা দাগাই দিবা। আর পি ব্লক মৌলসমূহের যদি বৈশিষ্ট্যগুলো যদি বলি, বৈশিষ্ট্যগুলো দেখো এখানে কি বলছে, এদের মধ্যে ধাতু কয়টি, 12টি, ঠিক আছে, অবধাতু কয়টি, 6টি, এগুলো একটু মুখস্থ করবা। আর বাকিগুলো হচ্ছে অধাতু। পি ব্লকের মধ্যে কিছু ধাতু আছে, বাকিগুলো হচ্ছে অধাতু, তাহলে 12 6 18, আর অধাতু হচ্ছে 18টি, অধাতু হচ্ছে বাকিগুলো আর কি। ওকে, সো এগুলো আর কি, অবধাতুগুলো একটু পড়ে ফেলবা। আচ্ছা, এরপর আসি, এখানে কিছু এমসিকিউ আসে যেগুলো এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ভাইয়া আমি তোমাকে এত বেশি হেল্প করতে পারবো না, তোমাকে নিজে থেকে মুখস্থ করতে হবে, কারণ মুখস্থ করার জিনিস। গ্রুপ 16 এর মৌলগুলোকে চ্যালকোজেন ধাতু বলে, গ্রুপ 17 এর মৌলগুলোকে হ্যালোজেন ধাতু বলে, একদম ঠাড়া মুখস্থ করতে হবে। আর গ্রুপ 15 এগুলোকে কি বলে, নিকটোজেন ধাতু বলে, নিকটোজেন ধাতু। নিকটোজেন মানে হচ্ছে যেখানে নাইট্রোজেন থাকে, এই জন্য নাইট্রোজেনের নাম অনুসারে নিকটোজেন হয়েছে, বুঝছো। এবং এটার অপর নাম হচ্ছে শ্বাসরোধকারী গ্রুপ। আর 18 নং গ্রুপটাকে কি বলে, নিষ্ক্রিয় গ্যাসের ধাতু বলে। সো এগুলো ভাই আপনাকে একদম মুখস্থ করতে হবে। তার মধ্যে গ্রুপ 16 এবং গ্রুপ 17 এমসিকিউতে বেশি আসে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। আমি একটু লিখে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, এগুলো একটু বেশি আসবে, ঠিক আছে। আচ্ছা, শ্বাসরোধকারী গ্রুপ কোনটা, এই যে একটু আগে বললাম নিকটোজেন, গ্রুপ 14, গ্রুপ 14 পড়ছি না, না সরি গ্রুপ 15 পড়ছি, গ্রুপ 15, হ্যাঁ। আচ্ছা, আকরিক উৎপন্নকারী মৌল কোনটি, চ্যালকোজেন। চ্যালকোজেন আকরিক মানে হচ্ছে এই যে চ্যালকোজেন না, চ্যালকোজেন মানে হচ্ছে আকরিক উৎপন্নকারী গ্রুপ, এই জন্য বারবার বলছি এগুলো এমসিকিউতে আসে। সো এটা হবে 16। আচ্ছা, এরপর আসি পি ব্লক মৌল গুলোর মধ্যে কি কি দেখা যাচ্ছে, তাদের যোজনীর কথা বলছে। যোজনী কিন্তু ভিন্নতা দেখা যায়, যেমন আমরা এখানে কি বলছে দেখো, যে এদের মধ্যে অনেক মৌল পরিবর্তনশীল যোজনী দেখায়, যেমন ফসফরাসের হচ্ছে 3 5, সালফার হচ্ছে 2 4 6, এগুলো একটু পড়ে নিও। ফসফরাসের এবং হচ্ছে সালফারের ভিন্ন যোজনী দেখা যাচ্ছে, এগুলো পড়বা। এবং তারা আবার আয়নিকও হইতে পারে, তারা সমযোজী হইতে পারে, এখানে দুইটাই বলছে, আয়নিক সমযোজী উভয় তারা গঠন করতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পি ব্লকের অধিকাংশ মৌল হচ্ছে অধাতু, কারণ তারা ইলেকট্রন গ্রহণ করে।
দেখো ধাতু হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে আর অধাতু হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। পি ব্লকের অধিকাংশ মৌলগুলো হচ্ছে অধাতু, কারণ তারা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই জন্য তারা হচ্ছে অধাতু এবং তারা হচ্ছে কি করে, ইলেকট্রন গ্রহণ করে। আর তারা জারক হিসেবে কাজ করে, কারণ জারক মানে কি, জারক মানে হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করলে তারা জারক, যেহেতু তারা ইলেকট্রন গ্রহণ করে তারা এখানে জারক। এবং এদের মধ্যে অনেক মৌল আছে যারা বিভিন্ন ধরনের যৌগ গঠন করতে পারে। এগুলা হচ্ছে ভাই এমসিকিউ, গুলো পারবা। এবং তাদের তরিণাত্মকতা বেশি। তরিণাত্মকতা কেন বেশি? কারণ তারা ইলেকট্রন দান করে নাকি গ্রহণ করে, বলো। এই যেখানে কি বলছে, ইলেকট্রন গ্রহণ করে, দেখছো? তো যারা ইলেকট্রন গ্রহণ করে তারা তো ঋণাত্মকতা বেশি হবে, এই জন্য বলছে যে তার ঋণাত্মকতা বেশি, কারণ তারা ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, এরপরে এদের হচ্ছে আবার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মধ্যে অনেক ভ্যারাইটিস আছে। সো এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। সো এখানে গ্রুপের মৌলগুলো কি কি আছে? গ্রুপ 13 13 মৌলগুলো হচ্ছে বোরন, আলিক, গলা, ইন্দুর থাকে। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, সো এগুলো হচ্ছে আমাদের কি কি বলছে দেখো, এদের মধ্যে উপর থেকে নিচে গেলে ধাতুর ধর্ম বৃদ্ধি পায়। সো এগুলো একটু করে পড়ে নিবা, হ্যাঁ। আচ্ছা, সো এখানে অক্সাইডের প্রকৃতির কথা বলছে যে কারা কারা কি কি অক্সাইড গঠন করে। যেমন বোরনের অক্সাইডটা দেখো, অ্যালুমিনিয়ামের অক্সাইড দেখো Al2O3, এবং এটা হচ্ছে উভধর্মী অক্সাইড। এই যে পরীক্ষা এটা বেশি আসে, উভধর্মী অক্সাইড কোনটা? অ্যালুমিনিয়াম। তো এগুলো একটু পড়ে নিতে হবে, ঠিক আছে? অ্যালুমিনিয়াম কেন উভধর্মী অক্সাইড? কারণ তারা HCl এর সাথে বিক্রিয়া করে AlCl3 উৎপন্ন করে, আবার ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন করে। অর্থাৎ তারা উভধর্মী, অর্থাৎ সে একই সাথে অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে, আবার সে একই সাথে ক্ষারের সাথেও বিক্রিয়া করতে পারে। এই জন্য তাকে উভধর্মী বলা হচ্ছে। আর বোরনটা হচ্ছে কি করে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম মেটাবরেট তৈরি করে। এগুলো জাস্ট অনলি ফর এমসিকিউ। তবে এটা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, Al2O3 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। Al2O3 HCl এর সাথে বিক্রিয়া করে AlCl3 উৎপন্ন করে। এটা এই রিঅ্যাকশনটা কেমন হয়েছে একটু বলে দিই। রিঅ্যাকশনটা খুবই সিম্পল। Al প্লাস, অ্যালুমিনিয়াম প্লাস থাকে আর অক্সিজেন থাকে মাইনাস, তাই না? অক্সিজেন মাইনাস থাকে। আর হাইড্রোজেন ক্লোরাইডের মধ্যে হাইড্রোজেন প্লাস থাকে, ক্লোরিন মাইনাস থাকে। তাহলে এখন আমাকে বলো প্লাস কার সাথে রিঅ্যাকশন করবে? অ্যালুমিনিয়াম যাবে মাইনাসের সাথে, সো AlCl হবে। আর আমরা জানি অ্যালুমিনিয়াম যোজনী হচ্ছে 3, সো যোজনী হচ্ছে অপোজিট সাইডে বসে। অ্যালুমিনিয়াম যোজনী 3 হলে যোজনীটা হচ্ছে অপোজিট সাইডে বসবে, AlCl3, আর বাকিটা হয়ে যাবে কি পানি। এই যে এটা AlCl3 এখানে বলছে। আর ওই Al2O3 টা আবার ক্ষারের সাথে বিক্রিয়া করলে তাহলে AlOH3 হবে। বাট AlOH3 এখানে সরাসরি তৈরি হবে না, মানে ক্ষারই তৈরি হবে পরবর্তীতে। বাট এটা সোডিয়াম অ্যালুমিনেট হবে, কারণ সোডিয়াম যেহেতু এখানে আছে, এটা হচ্ছে একটু ডিফারেন্ট রিঅ্যাকশন। সোডিয়াম অ্যালুমিনেট হবে, এটাও কিন্তু একটা ক্ষার। সো বেসিক্যালি সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হবে, সো এটা পরে দিয়ে রিঅ্যাকশন হবে আর কি। সো এই জন্য তাদেরকে উভধর্মী পদার্থ বলে। আচ্ছা, সো মোটামুটি এগুলো বুঝতে পারছো। আর হচ্ছে যে আমরা বাকি পড়াগুলো আমরা লাস্টে পড়বো। আমরা হচ্ছে AlCl3 আর Al2,6 আমরা এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। AlCl3 এবং Al2,6, কারণ একসাথে আমরা পি ব্লক পুরোটা শেষ করতে পারবো না, এখানে আরো কিছু পড়া আছে। আমরা নেক্সট ক্লাসে পুরো জিনিসটা আলোচনা করে দিব, AlCl3 এবং হচ্ছে Al2Cl6, ঠিক আছে? সো আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব, কারণ আমরা চাচ্ছি না ভিডিও ডিউরেশনটা বড় করতে। সো আমরা নেক্সট ক্লাসে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কি, আমরা পি ব্লকের খুবই গুরুত্বপূর্ণ দুইটা পড়া পড়বো। সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, সিলিয়াম ক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়, সেটা পড়বো। সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়, সেটা পড়বো। এবং এটা পড়বো, ডাইমারটা পড়বো, যে AlCl3 ডাইমার গঠন করে, এটা একটু পড়তে হবে। সো পি ব্লকের কিছু ছোটোখাটো পড়া আছে, সেগুলো পড়ে ফেলবো। এবং পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে কিসে, পরবর্তীতে আমরা চলে যাব ডি ব্লক মৌলতে। সো ডি ব্লক মৌলটা হচ্ছে আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। সো ডি ব্লক মৌলটা হচ্ছে আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা ডি ব্লক মৌলটা আমরা পরবর্তীতে পড়বো। এখানে আজকের ক্লাসে আমরা স্লাইডটা বেশি আনছি, হ্যাঁ। আমরা মনে করছি হয়তো একসাথে হয়তো এস ব্লক পি ব্লক পড়া ফেলতে পারবো, বাট সমস্যা নেই, আমরা পরবর্তী ক্লাসে পি ব্লক এবং ডি ব্লকটা তোমাদেরকে শেষ করে দিব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসের ডি ব্লক মৌল নিয়ে এবং পি ব্লকের অবশিষ্ট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।